সে সময়ে ফ্রান্সে তিন শ্রেণীর মানুষ ছিল। একদল ছিল ক্যাথলিক চার্চের যাজক, একদল অভিজাত শ্রেণী বা রাজ পরিবার এবং আরেক দল সাধারণ মানুষ। পুরো জনসংখ্যার মধ্যে সাধারণ মানুষ ছিল ৯৮%। এদের বলা হতো থার্ড অ্যাসেস্ট। সে সময় দেশের মোট জমির ৪০% ছিল গির্জার দখলে। যাজকরা তখন ধর্মের দোহাই দিয়ে কর আদায় করতেন। একজন মধ্যবিত্ত বা একজন কৃষক যতই সুশিক্ষিত হতেন না কেন, তিনি কখনোই অভিযান বা যাজক শ্রেণীতে স্থান করে নিতে পারতেন না। যাজকের ছেলে যাজক, রাজার ছেলে রাজা, এমনভাবেই চলছিল সমাজ। এমনকি রাজনীতিতে বুর্জোয়া শ্রেণীদেরও কোনো জায়গা ছিল না। তারা এই বৈষম্য আর মেনে নিতে পারছিলেন না। তাই সাম্যের দাবিতে রাজনীতিতে ভাগ চেয়ে আন্দোলন শুরু করে বুর্জোয়া শ্রেণী। এর মধ্যে বিশ্বজুড়ে ব্যবসা করায় ফ্রান্সের অর্থনীতিতে আকার ১৮ শতকে গিয়ে নাটকীয় হারে বৃদ্ধি পায়। কিন্তু এতে সাধারণ মানুষের কোনো উপকারই হয়নি। জীবনযাত্রার মান বাড়লেও সাধারণ মানুষের বাড়েনি আয়। এদিকে জনসংখ্যা বাড়ার কারণে বেকারত্ব বাড়ছিল। এর সুযোগ নিয়ে ব্রিটিশ শিল্প এদেশে ঢুকে পড়ে। এদিকে ফ্রান্সও বিকল্প কোনো ব্যবসা বাণিজ্যের পদ্ধতি আবিষ্কার করতে পারছিল না। উল্টো দিকে দেশটির সরকারি ঋণ বেড়ে একরকম দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন এই ঋণের বোঝাকে মেরুদণ্ড ভাঙার মতো অসহনীয় করে তোলে। এর ভার কমানোর জন্য তখনকার রাজা ষোড়শ লুই কৃষকের ওপর আরও কর বাড়িয়ে দেন। উদ্দেশ্য বিদেশে ঋণ কমানো, কিন্তু এর আগে কৃষকদের ওপর এত বেশি কর আরোপ করা হয়েছিল, বাড়তি কর আদায়ের কোনো সুযোগ ছিল না। ১৭৮৭ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্স মুখোমুখি হয় খরা, বন্যা, তীব্র শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের। ফলে দেশে দেখা দেয় খাদ্যাভাব। রুটির দাম হু হু করে বেড়ে যায়। রুটির দাম কমাতে আন্দোলনকারী শ্রমিকরা রাজপ্রাসাদে হামলা করে। ধারণা করা হয় সেখান থেকেই বিপ্লবের শুরু। সে সময় ১৮ শতকের শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত, এর উপর বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গবেষণা শুরু করেন দার্শনিক এবং চিন্তাবিদরা। ছড়িয়ে দেন জনগণের মাঝে। এতে দাবানল ছড়িয়ে পড়ে। দার্শনিক জন লক তার টু ট্রিটিজ অব গভর্নমেন্ট বইয়ে গির্জা, রাজা এবং অভিজাত শ্রেণীর ঐশ্বরিক ক্ষমতা অস্বীকার করেন। চিন্তাবিদ মতেস্কো আমির খান সরকার দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গঠনের কথা বলেন। রুশ ব্যক্তি স্বাধীনতার ধারণা দেন। ইউরোপীয় অন্যান্য রাজার মতো ফ্রান্সের রাজাও তার রাজত্বকে ঈশ্বর প্রদত্ত মনে করতেন। তাই প্রজাদের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না। রাজা ১৫তম লুইয়ের সময় রাজপরিবারে ব্যাপক ভোগ বিলাসিতা শুরু হয়। পরে ১৬তম লুইয়ের সময় তা মাত্রা ছাড়িয়ে যায়। তখনকার রানী মেরি অ্যান্টোনিয়েটের বিলাসবহুল জীবনের গল্প পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছিল। সেই আভিজাত্যের জলজলে বাতির সলতে হয়ে পড়ত সাধারণ প্রজারা। অনেকে মনে করেন এই রানীর জন্য মূলত বিপ্লবের জন্ম হয়েছিল। সে সময় চিন্তাবিদরা প্রমাণ করে দেখান যে শাসকের ক্ষমতা আসে মূলত প্রজা থেকেই। রাজা তার কর্মকাণ্ডের জন্য প্রজাদের কাছে দায়বদ্ধ। জনগণ কোনো স্বৈরাচারী বা অত্যাচারী শাসককে মেনে নিতে বাধ্য না। এর ফলে মানুষের মাঝে বিপ্লবের ঘটনাকে ফ্রেঞ্চ রেভলিউশনের স্পার্ক হিসেবে ধরা হয়। কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দেয়। এমনকি কর সংগ্রহকারীদের মেরে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে শোনা যায়। দিন দিন জনরোষের তীব্রতা বাড়তে থাকে। ৯ জুলাই একটি ন্যাশনাল কনস্টিটিউন্স অ্যাসেম্বলি গঠন করা হয়। এতে ১৭টি অনুচ্ছেদের ছোট ছোট আকারে একটি পরিপত্র প্রকাশ করা হয়। কিন্তু রাজা লুই সেটি স্বাক্ষর করতে নাকচ করে দেন। এদিকে খাদ্যদ্রব্যের মূল্য না কমায় ৫ই অক্টোবর নারীদের নেতৃত্বে একটি দল রাস্তায় নেমে আসে এবং ঢাকঢোল পিটিয়ে ভার্সেইলের প্যালেসে যাত্রা করে। একে দ্য মার্চ অফ ভার্সেল নামে ডাকা হয়। তারা সেই রাজপ্রাসাদে পৌঁছালে চাপের মুখে রাজা লুই স্বাক্ষর করতে বাধ্য হন। এর সূত্র ধরে ১৭৯১ সালে ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচনে মোনার্কি প্রথাকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। রাজা ষোড়শ লুই এবং রানীকে কারাগারে বন্দী করা হয়। শেষ পর্যন্ত তাদেরকে গিলোটিনে গলা দিতে হয়। তখনকার সময় গিলোটিন ছিল মৃত্যুদণ্ড কার্যকরের সবচাইতে মানবিক পদ্ধতি। রাজা ও রানীকে গিলোটিনে হত্যা করে ক্ষান্ত হয়নি বিপ্লবীরা। এরা নিজেদের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ শুরু করে দেয়। আবার দেখা দেয় রক্তপাত। শুরু হয় বুদ্ধিজীবীদের গলা কেটে হত্যা। বুদ্ধিজীবীদের কাটা মাথা বর্ষায় গেঁথে মিছিল করত তারা। সে সময় দেশটির অর্থনৈতিক অবস্থারও খুব একটা উন্নতি হচ্ছিল না। এই অবস্থা চলেছিল ১৭৯৯ পর্যন্ত। বিপ্লবের পরের এই সময়টাকে ইতিহাস রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব বলে আখ্যা দেয়।
সন্ত্রাসের রাজত্বের প্রধান প্রতীক হয়ে দাঁড়ায় গিলোটিন। 1 বছরের মধ্যে গিলোটিনে 24,000-এর মতো মানুষ শির আলাদা করা হয়। বহু বিখ্যাত লোককেও মাথা ঝুঁকিয়ে দিতে হয় এর নিচে। ফরাসি বিপ্লবের এই পরিস্থিতির অনেক সমালোচনা থাকলেও সন্ত্রাসের রাজত্বের মাধ্যমে নতুন ফরাসি প্রজাতন্ত্রের অস্তিত্ব রক্ষা করা গেছে বলেই দাবি করছেন বিপ্লবীরা। এছাড়া ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ যখন লঙ্ঘিত হচ্ছিল, তখন জাতির স্বার্থেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে হয়েছে তাদের। এতে মানুষের ব্যক্তি স্বাধীনতার ক্ষুণ্ণ হলেও বিপ্লব টিকিয়ে রাখা সম্ভব হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। ইতিহাসবিদ জর্জ লেফেবর ও মাথিয়ে মনে করেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে সমাজ গণতন্ত্র ও সমাজতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা এবং নানা অর্থনৈতিক সংস্কার করা হয়েছে। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতেই কঠোর ভূমিকা নিতে হয়েছিল তখন। চরম দমন নীতি ও সামরিক শক্তিও প্রয়োগ করা হয়েছিল। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকাল বিপ্লবকে রক্ষা করেছিল বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদ রাইকার।